যখন হামে দেশে ৩০০ শিশু ৩০০-র মতো শিশু মারা গেছে ইতোমধ্যে, তখন আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আপনার সাথে এই আলোচনা, এবং সেখানেও হয়তো পলিটিক্স উঠে আসবে যে কোন পলিটিক্সের কারণে। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টা জেলার মধ্যেই 58টা জেলাতেই কিন্তু এই ঝুঁকির মধ্যে পড়ে গেছে। হুম, এই যে 5 ইয়ার্স এর নিচে, 5 বছরের নিচে মারা গেছে 79%। এটা তাদের 14ই এই মাসের 14 তারিখের পর্যন্ত হিসাব। 33% হলো তাদের বয়স 9 মাসের কম। 66% তাদের বয়স 2 বছরের কম। আপনি একটু সহজ করে বলবেন কেন এই টিকার অভাবটা হলো? মানে এর আগে তো কখনো শুনি নাই এত বাচ্চা মারা যাচ্ছে হামে। এই যে হাম তো কোনো নতুন রোগ না, হুম। যেটা আপনিও জানেন আমিও জানি, দেশের মানুষ যারা আমরা তো ভুগছি। নতুন কোনো রোগ না, কিন্তু এইভাবে মৃত্যুর খবর আর কিন্তু কোনোদিন আমরা শুনি নাই। টিকা আমদানি করে নাই, টিকা সাপ্লাই দেয় নাই, টিকার যোগান কোথা থেকে আসে সে বিষয়ে খোঁজ খবরই রাখে নাই। ইভেন কার্যক্রম, আমাদের ডিপি একটা সুন্দর প্রোগ্রাম ছিল, তারা এই কার্যক্রম টোটালি কিন্তু বন্ধ রাখছিল। হয়তো বাজেটও দেয় নাই। যে কারণে হোক, বুঝে হোক না বুঝে হোক, ডাক্তার আব্দুল্লাহ, শুধু কি ২ বছরের ইন্টারিম গভর্নমেন্ট, নাকি এর আগের সরকারের ব্যর্থতা আছে? কারণ স্বাস্থ্যমন্ত্রী বলছেন বিগত ২ সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব, এমনকি প্রধানমন্ত্রীও বলছেন যে ২ সরকার ক্ষমাহীন অপরাধ করছে, মানে ২ সরকার। ফলে আগের সরকারেরও কি কিছু দায় আছে? 2 বছরের নিচে অনেক বাচ্চা মারা গেছে, 9 মাসের নিচে অনেক কার্যক্রম মারা গেছে। সুতরাং দায়ভার তো ওই যে ইন্টারিম গভর্নমেন্টের উপরেই তো পড়তায়। তারা তো কোনো টিকাই দেয় না, টিকা আমদানিও করে নাই, টিকা কার্যক্রম চালায় নাই। সহসা আপনি উত্তরণের রাস্তাও দেখছেন না এখন। সরকার কিন্তু মানে জোরে সোরে টিকার কার্যক্রম চালাচ্ছে, এটা সত্য। কিন্তু আপনি দিলে পরে দিনই তো আর ভালো হবেন না। দুটো আমরা হাম নিয়ে কথা বলছি, হাম ঝুঁকির মধ্যে বেশি, এটা সত্য। কিন্তু আরো অনেক টিকা কিন্তু হয় না, যেমন বিসিজি, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, তারপরে যে চিকেন পক্স, এরকম অনেক অনেক মানে এই মেনিনজাইটিস। টিকাগুলো। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। খালি নেই হাসপাতালের বেড, আইসিইউ। হামে আক্রান্ত হয়ে বাচ্চা মারা যাওয়ার পর আইসিইউ এর সিরিয়াল পাওয়ার মতো মর্মস্পর্শী ঘটনা ঘটছে এখন। ইতোমধ্যে হামে মারা গেছে প্রায় ৩০০ শিশু, আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ জানিয়ে এই পরিস্থিতিকে বলছে উচ্চ ঝুঁকিপূর্ণ। হাম তো কোনো নতুন রোগ নয়, তাহলে এতদিন টিকা দিয়ে প্রতিরোধ করা গেলেও হঠাৎ কি হলো যে এই রোগ এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং প্রাণঘাতী হয়ে উঠছে? সরকারের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী টিকা না দেয়া বা অব্যবস্থাপনার দোষ দিচ্ছেন গত ২ সরকারের উপর, কিন্তু আক্রান্ত হওয়া ৮০% শিশুই তো ২ বছরের নিচে। ফলে তাদের টিকা নেওয়ার বয়সই হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, আর সেই সময় টিকা না পাওয়াতেই এই ভোগান্তি ও প্রাণহানি। ক্ষমাহীন এই অপরাধের জবাবদিহিতা কোথায়? টিকা ও চিকিৎসা ব্যবস্থাপনায় এখন কি যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে? আর কতদিন থাকবে এমন অতি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি? সুনির্দিষ্ট তথ্য পরামর্শ নিয়ে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি ইমিরেটাস অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জি, আমি ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হচ্ছেন। সাধারণত তো আমি আমার এই প্ল্যাটফর্মে শুধু মানে রাজনীতি, দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলি। আজকে এই বিশেষ পরিস্থিতিতে যখন হামে দেশের ৩০০ শিশু ৩০০-র মতো শিশু মারা গেছে ইতোমধ্যে, তখন আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আপনার সাথে এই আলোচনা, এবং সেখানেও হয়তো পলিটিক্স উঠে আসবে যে কোন পলিটিক্সের কারণে আ বা এর পেছনেও পলিটিক্স আছে কিনা, যে কারণে আসলে পরিস্থিতিটা এত দূর গড়ালো। শুরুতেই আসলে আপনার কাছে শুরুতেই আসলে আপনার কাছে এই প্রশ্নটা করি ডাক্তার এবিএম আব্দুল্লাহ। একে, একে আমি কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন করব। শুরুতেই যেটি, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ, এবং মৃত্যুর সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। আমরা একটা অ্যাপ্রক্সিমেট সংখ্যা বললাম, প্রায় ২৫০ থেকে ৩০০ শিশু মারা গেছে এখন ইতোমধ্যেই। এখন পরিস্থিতিটা আসলে কেমন? একটু ভালোর দিকে নাকি আরো খারাপের দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। যদি দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। শুরুতেই আসলে আপনি 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 অলরেডি বলে ফেলছেন, প্রচুর বাচ্চা কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে, ওর বাপ মাকে ছেড়ে পরপারে চলে গেছে। অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। আজকে পর্যন্ত, আজকেই আজকেই কিন্তু 11 জন মারা গেছে। হুম। টোটাল প্রায় ধরেন 271 বা এরকম মারা গেছে, 300-র কাছাকাছি হয়ে গেছে, এবং আক্রান্ত প্রচুর হয়ে গেছে। কিন্তু আপনি যে বিশ্ব স্বাস্থ্যের কথা যেটা বললেন, তারা কিন্তু একটা হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে বাংলাদেশ কিন্তু এই হামের
টিকার অভাবে বা টিকা না দেওয়ার কারণে যে হামেজা এত মারা যাচ্ছে, এত আক্রান্ত হচ্ছে, সব মিলে এবং আরো অনেক কিছু ফ্যাক্টরের সঙ্গে মিলিয়ে তারা কিন্তু বলছে বাংলাদেশ বিশাল স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কিন্তু আছে। এবং তাদের যে প্রতিবেদন, এটা আসলে গত মাস থেকে 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত তারা একটা হিসাব দেখাইছে যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টা জেলাতেই কিন্তু এই ঝুঁকির মধ্যে পড়ে গেছে। অলমোস্ট ধরেন প্রায় 91%, 91%। এই আরেকটু পরে কিছু হয়তো কাল দু একদিনের মধ্যে দেখবেন যে 100 ভাগই হয়তো হয়ে যাবে, ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এবং অলরেডি যে মারা গেছে এবং মারা যাওয়ার হার কিন্তু প্রচুর, অনেক মারা গেছে। যেমন ধরেন এই যে বললাম যে বাচ্চা প্রায় 271 জনের মতো মারা গেছে, এবং অনেক বাচ্চা, এবং এরা 5 বছরের নিচে এদের বয়স, এই যারা মারা গেছে আর কি। আরেকটা যেটা বলতে হয় সেটা হলো যে ফাইভ ইয়ার্স এর নিচে, 5 বছরের নিচে মারা গেছে 79%। এটা তাদের 14 এই মাসের 14 তারিখের পর্যন্ত হিসাব। 33% হলো তাদের বয়স 9 মাসের কম। 66% তাদের বয়স 2 বছরের কম। এবং 83% তারা, যারা যারা বাচ্চারা ভুগতেছে, তারা যথাযথ টিকা পায় না। যথাযথ টিকা বলছে আগের যে ইপিআই প্রোগ্রামে ছিল, 9 মাসে একটা টিকা দিচ্ছে, 15 মাসে একটা টিকা দিচ্ছে। এটা কিন্তু এই দুটো টিকা কিন্তু পায় না। একটা টিকা নিলে 100% কিন্তু প্রোটেকশন হয় না। কেউ হয়তো একটা নিচ্ছে আর নেই নাই, কেউ হয়তো আসেনি, অনেকে তো নেই নাই। দেখা যাচ্ছে যে যথাযথভাবে টিকার কার্যক্রমের মধ্যে অনেকগুলো কারণ রয়ে গেছে, আমি আসতেছি পরে। এগুলো না পাওয়ার জন্য এই যে অঘটনটা ঘটে যাচ্ছে, এবং সারা দেশ এই যে সেই করোনার পরে এই যে মিজলস বা হাম, আমরা কিন্তু পুরা স্বাস্থ্য ব্যবস্থাটা ঝুঁকির মধ্যে পড়ে গেছি কিন্তু। এবং এটি খুব সহসা যে এর থেকে আমরা উত্তরণ হবে, সেটা কোনো সম্ভাবনা কিন্তু দেখছি না। এটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এটার মূল কারণটা হলো গত 2 বছর, 24-25, এই যে 26-এর শুরুতে আর কয়েক 2টা বছর বাচ্চারা কিন্তু টিকা পায় না। আপনি দেখেন যে 2 বছরের নিচে এতগুলো বাচ্চা কিন্তু মারা গেছে, তাদের বয়স 2 বছরের নিচে অনেকগুলো, 79%। এতগুলো বাচ্চা মারা গেছে শুধুমাত্র টিকাটা না দেওয়ার জন্য। এই যে হাম যে এমন একটা রোগ, এটা তার ভাইরাস জনিত রোগ। আমরা কিন্তু, আপনারাও হয়তো নিশ্চয়ই জানেন, আমরাও তো ছোটবেলায় হামে ভুগছি। কত মানুষ ওই দেশে হামে ভুগে। কিন্তু এই যে ভয়াবহ অবস্থা, এত লোক আক্রান্ত হচ্ছে, এত মারা যাচ্ছে, হসপিটালে চিকিৎসার একটা ভয়াবহ অবস্থা, হাসপাতালে বেডের ক্রাইসিস, জি, ভর্তি দিতে জি। পারছে না, ডাক্তার আব্দুল্লাহ, একটা বেডে এই যে 3 জন করে মানে বিশ্ব শোয়ায় স্বাস্থ্য থাকে। সংস্থাও বলছে টিকার অভাবে হচ্ছে এই অবস্থা হলো। আপনিও বলছেন যে হ্যাঁ, 2 ডোজ টিকা নেয় না, এই সংখ্যাটা আপনি বলছিলেন যে বেশ বড় একটা সংখ্যায় টিকা নেয় নাই, 1 ডোজে শতভাগ প্রতিরোধ হয় না। কিন্তু আমরা বিভিন্ন ব্যাখ্যা দেখেছি, পত্রিকায় পড়েছি বা আলোচনা শুনেছি। আপনি একটু সহজ করে বলবেন কেন এই টিকার অভাবটা হলো? মানে এর আগে তো কখনো শুনি নাই এত বাচ্চা মারা যাচ্ছে হামে। আর সেই কথাটাই আমি বলছি যে হাম তো কোনো নতুন রোগ না, হুম, যেটা আপনিও জানেন, আমিও জানি, দেশের মানুষ যারা, আমরা তো ভুগছি। নতুন কোনো রোগ না। কিন্তু এইভাবে মৃত্যুর খবর আর কিন্তু কোনোদিন আমরা শুনি নাই, দেখিও নাই, বা ব্যক্তিগতভাবে যে আমি নিজেও তো অনেক চিকিৎসা করি, যদিও বাচ্চাদের চিকিৎসা আমি অতটা করি নাই, তারপরে তো দেখছি এত আক্রান্ত হয় নাই, এত মারাও যায় নাই। এই যে টিকার কথা যেটা বললেন, গত 2টি বৎসর যে আগের যে গভর্নমেন্ট যারা ছিল, তাদের গাফিলতি বলেন, অদূরদর্শিতাই বলেন, অথবা অজ্ঞতাই বলেন, যে কারণেই হোক, টিকার কার্যক্রমে তাদের ঘাটতি ছিল। তারা টিকা কার্যক্রম সুন্দরভাবে চালায় নাই, টিকা আমদানি করে নাই, টিকা সাপ্লাই দেয় নাই, টিকার যোগান কোথা থেকে আসে সে বিষয়ে খোঁজ খবরই রাখে নাই। ইভেন কার্যক্রম, আমাদের ডিপি একটা সুন্দর প্রোগ্রাম ছিল, তারা এই কার্যক্রম টোটালি কিন্তু বন্ধ রাখছিল। হয়তো বাজেটও দেয় নাই। যে কারণে হোক, বুঝে হোক না বুঝে হোক, অদূরদর্শিতার কারণে হোক, টিকাটা না দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। এবং যার জন্য দেখেন, আমি যে কথাটা আমি শুরুতে বলতে চাচ্ছিলাম, আসলে হামে একটা ভাইরাস জনিত রোগ, কোনো সন্দেহ নাই। রোগটা কিন্তু খুব সহজেই প্রিভেন্টেবল, প্রতিরোধ করা যায়। এবং প্রতিরোধের অনেক ফ্যাক্টর আছে, তার মধ্যে 1 নম্বর ফ্যাক্টর, জরুরি ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো সময় মতো টিকা দেওয়া। আপনি জানেন আগে কিন্তু টিকা দেওয়া হতো, দুটো টিকা বাচ্চাদের দেওয়া হতো, একটা 9 মাসের সময় আর একটা 15 মাসের সময়। এই কাজটা গত দুই দুই বছরে বলতে গেলে টোটালি দেওয়া হয় নাই, বন্ধ ছিল। যার জন্য এই ইভেন অনেক বাপ মা যারা একটু কনসাস, হুম, তারা কিন্তু অনেক জায়গায় গেছে টিকা নিতে, যায় যে টিকা নাই। কারণ এই টিকা তো বাজারে আপনি কিনতে পারবেন না, অ্যাভেলেবল তো। আর সরকার তো আমদানি করে না, আগের গভর্নমেন্টের কথাই বলছি।
এই 2 বছরে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারা তো আমদানি করে নাই। আমদানি আচ্ছা, করে মানুষ এটা কি পাবে শুধু কোথায়? ২ বছরের কোনোভাবেই ইন্টারিম পায় নাই। গভর্নমেন্ট ডাক্তার আব্দুল্লাহ? শুধু কি ২ বছরের ইন্টারিম গভর্নমেন্ট, নাকি এর আগের সরকারের ব্যর্থতা আছে? কারণ স্বাস্থ্যমন্ত্রী বলছেন বিগত ২ সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব, এমনকি প্রধানমন্ত্রীও বলছেন যে ২ সরকার ক্ষমাহীন অপরাধ করছে, মানে ২ সরকার। ফলে আগের সরকারেরও কি কিছু দায় আছে? আপনি দেখেন এই যে আপনি যে আক্রান্ত হয়েছিল বা মারা গেছে, আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেখালাম। 83% তারা যথাযথ টিকা পায় নাই। 9 মাসের কম বয়সে মারা গেছে 33%। 66% বাচ্চা মারা গেছে তাদের বয়স 2 বছরের কম। তোরা আগের দায়িত্বে এই লেটেস্ট যে গভর্নমেন্ট, তাদের দায়িত্বে 2 বছরের বাচ্চা 66%। এতগুলো লোক মারা গেল, কেন মারা গেল? এই 2 বছর মধ্যে টিকাটা কার্যক্রম ছিল না বলেই তো এটা হয়েছে। এর আগের গভর্নমেন্ট হয়তো দায়বদ্ধ, এর আগে ধরেন 2020 পর্যন্ত কিন্তু টিকা কার্যক্রম ঠিকই ছিল। মাঝখানে করোনার একটা বিশাল ধাক্কা কিন্তু আপনি গেছে জানেন, গত কয়েক বছর 24-এর আগ পর্যন্ত। তারপরে তারপরেই তো আসলে এই গভর্নমেন্ট, এবং তাদের এই যে টিকাটা কার্যক্রম ঠিক মতো না দেওয়ার জন্যই তো আসলে মারা গেল। এই যে 2 বছরের নিচে অনেক বাচ্চা মারা গেছে, 9 মাসের নিচে অনেক কার্যক্রম মারা গেছে। সুতরাং দায়ভার তো ওই যে ইন্টারিম গভর্নমেন্টের উপরেই তো পড়তায়। তারা তো কোনো টিকাই দেয় না, টিকা আমদানিও করে নাই, টিকা কার্যক্রম চালায় নাই, কোথাও টিকার সাপ্লাই ছিল না। মানুষ চাইলেই কোথাও টিকা কিন্তু নিতে পারতো না, এবং সেজন্যই কিন্তু মারা গেছে। যে কথা আমি আরেকবার 1 মিনিটে বলি, সেটা হলো খুব সহজে প্রিভেন্টেবল ডিজিজ। যদি সহজে টিকা, এবং প্রিভেন্টের একটাই মাধ্যম, সেটা হলো, আরো অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম হলো টিকা। টিকাটা দিলে এই ঝুঁকিটা কিন্তু হ্যাঁ, আক্রান্ত হতো খুব না। সহজে আক্রান্ত প্রিভেন্টেবল। হলেই কিন্তু মারা যাওয়ার হ্যাঁ, ঝুঁকি থাকে। হ্যাঁ। আপনি বলছেন খুব সহজে প্রিভেন্টেবল, তারপর কিন্তু একটু আগেই বলছেন যে সহসা আপনি উত্তরণের রাস্তাও দেখছেন না এখন। আ সচেতন ডাক্তার এই কারণে বর্তমান সরকার কিন্তু মানে জোরে সোরে টিকার কার্যক্রম চালাচ্ছে, এটা সত্য। কিন্তু আপনি দিলে পরে দিনই তো আর ভালো হবেন না। দুটো টিকা তারা দিবে, বয়সটা কমায় আনছে। দেখা যাচ্ছে যেহেতু দুই দুই মাসের নিচের বাচ্চাও মারা যাচ্ছে, 6 মাসের বাচ্চাও মারা যাচ্ছে, কিন্তু আগে তো দেওয়া হয়তো 9 মাসের সময়। সেই জন্য তারা বয়সটাও কিন্তু কমিয়ে আনছে, 6 মাসে দিচ্ছে, 9 মাসেও দিচ্ছে, 15 মাসেও দিচ্ছে। যারা পায় নাই তাদেরও দিচ্ছে। এটা ভালো একটা উদ্যোগ তারা নিচ্ছে, সারা দেশব্যাপী শুরু হয়ে গেছে। প্রবলেম যেটা সেটা হলো, আপনি আইজ টিকা নিলে কালকেই তো প্রোটেকশন দিবে না, এটা তো সময় লাগবে। একটা টিকা নিলে 85% হয়তো প্রোটেকশন দিবে, কিন্তু সেটা হয়তো 4 থেকে প্রায় 4 সপ্তাহ তো লাগবে, 1 মাস 1.5 মাস। বডিতে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাথে সাথে তো হয় না। যখন 2টা ডোজ নিবে তখন কিন্তু ফুল অ্যান্টিবডি হবে। সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্যই বলছি, এই ঝুঁকিটা হয়তো আগামী আরো 1 মাস বা 1 মাস বা তার কিছু বা 2 মাস এই পর্যন্ত কিন্তু ঝুঁকিটা থাকবে। এর মধ্যে আমাদের অন্যান্য কার্যক্রম চালাইতে হবে, যেমন বিভিন্ন কারণে যারা অপুষ্টিতে ভোগে পুষ্টির কার্যক্রম চালাইতে হবে। ভিটামিন ডি দেওয়া হয় না, ওটাও বলে রাখা উচিত আমার। টিকার কার্যক্রমের সাথে আরো অনেক কিছু তারা করে নাই, ভিটামিন ডি খাওয়ায় না, ভিটামিন যে কৃমির ওষুধের ঠিক মতো খাওয়ায় নাই। ইভেন শুধু মিজলস না, হাম কিন্তু না, অন্যান্য আরো প্রায় 11টা টিকার কার্যক্রম সবই কিন্তু বন্ধ ছিল। সুতরাং আমরা হাম নিয়ে কথা বলছি, হাম ঝুঁকির মধ্যে বেশি, এটা সত্য। কিন্তু আরো অনেক টিকা কিন্তু হয় না, যেমন বিসিজি, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, তারপরে যে চিকেন পক্স, এরকম অনেক অনেক মানে এই মেনিনজাইটিস, টিকাগুলো কোনো টিকাই অন্তর্বর্তী কিন্তু হয় সরকারের নাই। সময় দেওয়া হয়নি। তার মানে কি ওই রোগগুলোও সামনে আসতে, মানে এরকম একটা ভয়ংকর আকার ধারণ করতে অবশ্য পারে? ঝুঁকি ঝুঁকি কিন্তু রয়ে গেছে আসলে। কারণ হলপ করে তো বলা যাবে না, কারণ যেহেতু এগুলো টিকার মাধ্যমে এগুলো প্রতিরোধ করা সম্ভব, এবং সেটার একমাত্র উপায় যেহেতু টিকা, সুতরাং টিকা যেহেতু দেওয়া হয় নাই, ঝুঁকি তো রয়েই গেছে আর কি। বর্তমানে যদিও হাম নিয়ে সারা দেশব্যাপী এটা প্রচন্ড ভীতিকর অবস্থার মধ্যে আমরা আছি। বাপ মা যাদের ছোট ছোট বাচ্চা আছে, সন্তান আছে, তারাও ভীতিকর অবস্থা আছে। তো মূল সমস্যাটা তো এখন মিজলস, এটাও সত্য। কিন্তু অন্যান্য রোগ তো এটার শুধুমাত্র এটার আওতার আওতার বহির্ভূত তো নয়, ঝুঁকি তো ওইগুলো তো রয়ে গেছে আর আচ্ছা, কি। আপনি কি মনে এই করেন যে যে আপনি আরেকটা এখন, কথা হ্যাঁ, বলছি, হ্যাঁ। জি, হ্যাঁ, এখন কি আসলে এই যে মানে এই এই যে এই যে প্রশ্নটা করে ম্যালেরিয়া রাখি, একটু কিন্তু প্রশ্নটা শুরু করে হয়ে রাখি যে এখন কি যথাযথ সমন্বয়টা হচ্ছে? কারণ আম মানে একটা পত্রিকার একটা প্রতিবেদনে দেখছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী জানেন না বিশেষজ্ঞরা কি রিপোর্ট দিচ্ছেন, বা জানতে দেরি হয়ে যাচ্ছে, ব্যবস্থা নিতে দেরি হয়ে যাচ্ছে কিনা। সমন্বয়টা কি এখন যথাযথভাবে হচ্ছে? আপনি কি মানে এই বিষয়টা জানেন? সমন্বয়। এখানে অনেকগুলো কথা বলতে হয়, টিকা কার্যকর, এটা একটা টিম ওয়ার্ক। এখানে প্রশাসন বলেন, অধিদপ্তর বলেন, বা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, এখানে ডাক্তার না যারা টিকা দেয়, টেকনিশিয়ান বলেন, এগুলো অনেক কিছু এর সঙ্গে জড়িত তো। এবং তো এটা তো কারো একক একক ব্যক্তিত্বের কাজ তো আর না। এবং এটা গ্রামে গঞ্জে বা উপজেলা, জেলা, শহরে সব জায়গায় তো টিকা কার্যক্রম চালাতে হচ্ছে, চলছে। কিন্তু সেখানে অনেক কিছু, যেমন বাজেটের ব্যাপার আছে, ম্যান পাওয়ারের ব্যাপার আছে। ইভেন ধরেন যে টিকা যারা দেয় টেকনিশিয়ান,
এনে গজ, কটন বা সিরিঞ্জ কত কিছু জড়িত, সবগুলো তো সুন্দরভাবে আপাতত চলছে বলেই মনে হচ্ছে। আমি মনে করি যে বর্তমান সরকার যে চালাচ্ছে এটা আমি মনে করি কার্যকরী। তারপরে আমি বলবো আমাদের আরো অনেক কিছু কিন্তু করতে হবে, আমাদের আত্মতৃপ্তির কোনো সুযোগ নাই, কারণ এটা যেহেতু একটা টিম ওয়ার্ক, এখানে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আপনি গ্রামে বলেন, জেলা বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন বলেন বা জেলা সদর, পুরা দেশেই আমাদের কিন্তু সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আমি একটা কথা সবসময় বলি, এখানে প্রশাসন, জনগণ সবাই যদি জনগণকে যদি সম্পৃক্ত করা না হয়, তাহলে সরকারের যে কোনো কার্যক্রম সহজে কিন্তু সাকসেসফুল হয় না। সম্পৃক্ততা বলতে আমি যেমন গ্রামে গঞ্জের কথা বলি, গ্রামে যারা শিক্ষিত সমাজ, ছাত্র, শিক্ষক, যুবক, জনতা, জনপ্রতিনিধি, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা ধরো উপজেলা চেয়ারম্যান, ইভেন এমপি সাহেবরা, তারা সবাই যদি প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজকর্ম চালান। হুম। ইভেন আমি একটা কথা আগেও কোনো একটা মিডিয়াতে বলছি, স্কুলের শিক্ষকরা বাচ্চাদের শিক্ষা দিতে পারেন, স্কুলের টিচার, হেডমাস্টার, বন্য টিচাররা বলতে পারেন, ইভেন গ্রামের মসজিদের যে ইমাম, উনিও কিন্তু জনগণের একটা বিশাল অংশ, জনগণ তাদেরকে কিন্তু শ্রদ্ধা করে। সচেতন করে কি বলবেন ডাক্তার আব্দুল্লাহ? আপনার কাছে এটা জানতে চাই যে হাম থেকে বাঁচতে এখন কি করবে? এই মানে সচেতনতা করবে বলছেন, কি বলবে সচেতন করে? সচেতন বলতে প্রথম আমি যে কথাটাই বলছিলাম, ইমাম সাহেব বা অন্যান্য ধর্মের যারা গুরু তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। অর্থাৎ জনগণ, প্রশাসন সবাইকে সমন্বয়ের মাধ্যমে সম্পৃক্ত করে যদি আমরা কার্যক্রম চালাই, তাহলে কিন্তু এটা সাকসেসফুল হবে। এন্ড কি করবে, এটা অনেকগুলো ফ্যাক্টর জড়িত। যেমন মিজলস কেন হয়, প্রথম কথা হলো টিকাটা সময় মতো না দেওয়ার জন্য হচ্ছে। এছাড়া আরো ব্যাপার আছে, যেমন ধরেন যে বাচ্চায় বা মায়ের বুকের দুধ পায় নাই, ব্রেস্ট ফিডিং করায় নাই, সচেতনের মধ্যে এটাও থাকে যে আপনার ব্রেস্ট ফিডিং বাচ্চাকে করাবেন, এটা করতে হবে। বাচ্চা যদি অপুষ্টিতে ভুগে, যে আমি জানেন যে অনেক বিশাল একটা অংশ কিন্তু অপুষ্টিতে ভুগে, সুতরাং বাচ্চার পুষ্টি মেনটেন করতে হবে। পুষ্টি মেনটেন না করলে তার বডির অ্যান্টিবডি বাড়বে না, প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে, তাহলে সে আক্রান্ত হবে। বাচ্চার যদি অন্য কোনো রোগ ব্যাধি থাকে, যেমন অপুষ্টিতে যারা ভোগে তাদের কিন্তু হাম বেশি হয়, ওর হামও অপুষ্টি হয়, দুইটা মিলে কিন্তু সমস্যা হচ্ছে। হুম। এছাড়া বাচ্চারা আমরা কোমরবিডিটি বলি মেডিকেল টার্মে, অনেক কারণে আমাদের রোগ, তার অন্য যে কোনো রোগ, সেগুলো তার চিকিৎসা সময় মতো করতে হবে। আরেকটা হলো মানুষের মধ্যে এখনো কিন্তু কুসংস্কার রয়েছে টিকা নিয়ে। টিকা নিয়ে অনেকে ভুল ধারণা আছে, নিলে হয়তো জটিলতা হবে, অন্য কমপ্লিকেশন হবে, সিরিয়াস হবে, বা দু একটা অঘটন এর আগে ঘটছে, এগুলো নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা আছে। সুতরাং এগুলো জনগণকে বুঝাইতে হবে, কুসংস্কার গুলো দূর করতে হবে। আপনার কুসংস্কার মুক্ত হয়ে অবশ্যই টিকা নেবেন, এবং প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে টিকার কার্যক্রম চালাতে হবে। এবং তার জন্য যা যা ম্যান পাওয়ার দরকার, সেগুলোকেও কিন্তু ওইগুলো কিন্তু প্রশাসনের দায়িত্ব, তারা কিন্তু এগুলো করতে হবে। সুতরাং এই যে বললেন যে জনগণ কি বলবে, যে এই সবগুলোই বলবে। ইভেন আরেকটা পয়েন্ট বলা উচিত, ভিটামিন এ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভিটামিন এ ক্যাম্পেইন আমাদের ছিল, এটাও অনেকদিন যাবত বন্ধ ছিল। মিজেলস আক্রান্ত হয়ে গেলেও খুব হাই ডোজে দিতে হয়। পেডিয়াট্রিশিয়ানরা তাদের বয়স অনুযায়ী ডোজ দেয়, পরপর দুইটা ডোজ কিন্তু ভিটামিন এ খাওয়ায়। কিন্তু এর আগে যদি ভিটামিন এ খাওয়াতে হয়, তাদের ডেফিসিয়েন্সি আছে, তাহলে কিন্তু বডির প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। ওদের কিন্তু ভিটামিন যারা সময় মতো পেয়ে গেছে, তাদের কিন্তু ওই সমস্ত বাচ্চাদের কিন্তু এই মিজেলস এর আক্রান্তের সংখ্যা কিন্তু কম। সুতরাং ক্যাম্পেইনের এগুলোই পার্ট, এগুলোই হুম। তারা প্রচার প্রচারণা চালাবে। আরেকটা কথা বলতেই হয়, যেমন আপনি যে অনুষ্ঠানটা করলেন, যারা দেখবে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। অনেক লোক কিন্তু দেখবে, তারা কিন্তু উপকৃত হবে, তারা কিন্তু এই যে অনুষ্ঠান দেখার মাধ্যমে অনেক কিছু তারা জানতে পারবে। এই জন্য মিডিয়ার রোলটাও কিন্তু অনেক এখানে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, সেটা মানুষকে ইউটিউব বলেন, সেটা মানুষকে সচেতন আপনারা করবার ক্ষেত্রে। সচেতন করছেন, নিশ্চয়ই। অবশ্যই আপনারা ডা সচেতন করছেন, আপনাদেরও রোল আছে, আপনাদেরও সম্পৃক্ত করতে হবে, মিডিয়াকেও সম্পৃক্ত করতে হবে আর জি। কি। ডাক্তার আব্দুল্লাহ, তাহলে আমাদের এটা আপনি সাকসেসফুল হবে। বলছিলেন যে মানে সামনে আরো ১ মাসের মতো মানে মানে সহসা মুক্ত হবে না, এইখান থেকে সহসা মুক্তি পাওয়া যাবে না। এই সময়টা কি আপনি বলছিলেন ১ মাসের মতো সময় আরো ঝুঁকিপূর্ণ, নাকি সামনে আরো সময় ঝুঁকিপূর্ণ? না, এটা আমি একটা আনুমানিক বলে আমি বললাম এইভাবে, যে টিকা যখন হবে, একটা ডোজ পেলে ধরেন 80-85% কিছুটা প্রোটেকশন দিবে। যখন দুইটা ফুল ডোজ পাবে, তখন দেখবে যে 97-98% প্রোটেকশন দিবে। তো সেটা তো ১-১.৫ মাস সময় তো লাগবে আর কি। আচ্ছা, সেই জন্যই বলছি যে আপনি টিকা আইজি দিলে কালই তো প্রোটেকশন আচ্ছা। হচ্ছে না, তার সময় তো মানে লাগবে আর কি। আপাতত মানে একটা সময় ধরে রাখতে পারি ১-১.৫ মাস সময় আমাদের বেশ খারাপই যাবে। কিন্তু এটা লাগবে, কিন্তু এর মধ্যে আরো একটু যে কাজ রোগের আছে। কথাগুলো আপনি বলছিলেন, যে আরো তো অনেকগুলো টিকাই মানে ঠিকমতো কার্যক্রম হয় নাই। পোলিও, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া বলছিলেন আপনি। মানে অ্যা এবং সেগুলোর সামনে ঝুঁকি আছে। সেই টিকাগুলো কি এখন ঠিকঠাক মতো হচ্ছে? না, ঠিকমতো এখন তাদের শুরু করতে হবে। প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা বিশেষ করে বর্তমান সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর যারা আছেন, যারা এই টিকার সঙ্গে সম্পৃক্ত, তাদের মাথায় তারা যেহেতু মিজেলস এর ঝুঁকিটা বেশি, তারা হয়তো এটি নিয়ে ব্যস্ত। কিন্তু অন্যান্য টিকার কার্যক্রমগুলো যাতে চালানো হয়, ঠিকমতো চলে, বা আগে যে আমাদের কিন্তু একটা টিকার যে ইপিআই,
এটা কিন্তু একটা সুনাম কিন্তু আমাদের রয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। আগে 90% সাকসেসফুল ছিল, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং তাদেরকে আবার ওইভাবে কার্যক্রম চালাইতে হবে। মিজুলস এর এগেনস্টে তো মিজুলস, তারপরে যে অন্যান্য যেগুলো আছে, যেগুলো আমি বললাম আর কি, যে বিসিজি বলেন, পোলিও বলেন, ইনফ্লুয়েঞ্জা বলেন, মেনিনজাইটিস বলেন, এরকম অনেক টিকা আছে, চিকেন পক্স, স্মল পক্স যদিও নাই এখন। এগুলো কার্যক্রম আমাদের চালিয়ে যেতে হবে আর কি। সাথে সাথে আরেকটা জিনিস দরকার, যেমন আমি বললাম যে আরো 1 মাস হয়তো ঝুঁকিপূর্ণ, শুধু তো টিকা না, স্বাস্থ্য বিধিও কিন্তু মেনে চলতে হবে আর কি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। স্বাস্থ্য বিধি বলতে যেমন আমরা করোনার সময় বলতাম, যেমন ছোট বাচ্চাদের হয়, যে কোনো বাচ্চার বাপ মার খেয়াল রাখতে হবে। সর্দি, কাশি, জ্বর, নাকে পানি, হাঁচি, চোখ লাল হয়ে যাচ্ছে, এরকম যদি মনে হয়, তাহলে কিন্তু বাচ্চাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন। কারণ কত বছর মিজলস পর্যন্ত হলে বাচ্চাদের, চতুর্থ দিন। জি, কত এই বছর যে পর্যন্ত এই যে বাচ্চাদের এই হামের মানে সংখ্যাটা বেশি থাকে? সাধারণত 5 বছরের মধ্যে ঝুঁকিটা বেশি, আর এখনো যে আচ্ছা। পাওয়া যাচ্ছে তাদের বয়স কিন্তু বিলো 5। 6 মাসেরও পাচ্ছে, 2 মাসের পাচ্ছে, 1 মাসের এরকম কিন্তু পাচ্ছে। যেটা আমি বলছিলাম, যে প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই হবে। আমি সবসময় বলে আসতেছি, এখনো বলছি, বাচ্চাদের বাপ মা বা অভিভাবক তারা খেয়াল রাখবেন, যে কোনো বাচ্চা যদি একটা সুন্দর বাচ্চা পানুচ্ছ, লাফালাফি, খেলাধুলা করে, হঠাৎ করে করে জ্বর আসলো, কাহি নেতায় পড়লো, গায়ে র্যাশ হইলে তো তখন ডায়াগনোস হয়েই যায়। র্যাশ কিন্তু শুরুতে হয় না, 4 দিনের আগে কিন্তু গায়ে সাধারণত র্যাশ হয় না, 4 ডেতে হয়, 4 ডে 5 ডে। এর আগে যদি বাচ্চার জ্বর হয়, মাথা ব্যথা, সর্দি, কাশি, নাকে পানি, হাঁচি, চোখে লাল হয়ে যাচ্ছে, এরকম যদি একেবারে কাহিল, দুর্বল, তাহলে কিন্তু আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ওই গায়ে র্যাশ উঠবে, র্যাশ উঠে তো ডায়াগনোস হয়েই গেল, এই পর্যন্ত ওয়েট করার দরকার নাই। এই অবস্থায় বাচ্চা নিজে আক্রান্ত হবে, সে কিন্তু অন্যদের ছড়াবে। সুতরাং এই অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। গায়ে র্যাশ উঠুক বা না উঠুক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা নেন, তাহলে ঝুঁকিগুলো কিন্তু এড়ানো যায়। প্রথম কথা হলো, ডাক্তার কিন্তু যে র্যাশ, আমি বললাম যে চতুর্থ দিন ওঠে, যে কোনো অভিজ্ঞ ডাক্তার বা পেডিয়াট্রিশিয়ান, সে কিন্তু ওই যে মুখে টর্চ লাইট মানে দিয়ে যদি দেখে জিহ্বার মধ্যে বা গালের 2 পাশে সাদা সাদা স্পট হয়, এটাকে বলে কপলিক স্পট। এইটা যদি কোনো বাচ্চা জ্বর, শরীর ব্যথা, মাথা, যেগুলো আমি বললাম লক্ষণ, সাথে সাথে এই কপলিক স্পট পাওয়া যায়, ডাক্তার কিন্তু ধরেই নেবে এটা মিজলস হয়ে গেছে, এবং চতুর্থ দিন দিয়ে কিন্তু দেশ হবে আর কি। সুতরাং ডাক্তার যদি দেখে ডায়াগনোস করে ফেলে, আর্লি যদি ডায়াগনোসিস হয়, আর্লি যদি চিকিৎসা শুরু হয়, জটিলতা কিন্তু এড়ানো যাবে। মিজলস শুধু ইটসেলফ, হয়তো বাচ্চা ভুগে ডেঞ্জারাস, কিন্তু ইটসেলফ কিন্তু ডেঞ্জারাস না। এই যে যত মারা যাচ্ছে, এটা কিন্তু জটিলতা, যেমন ওদের নিউমোনিয়া বেশি হয়, রেসপিরেটরি ইনফেকশন বেশি হয়, অক্সিজেন লাগে, ডায়রিয়া হচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ব্রেনের প্রবলেম হয়, এনকাফোলাইটিস বলে, ডেঞ্জারাস রেয়ার কিন্তু হয়, হয়ে গেলে বাচ্চা বাচ্চানো কিন্তু খুব কঠিন হয়ে যায়। এই যে প্রবলেম গুলো হচ্ছে, এগুলো যদি আর্লি ডায়াগনোস করে আর্লি চিকিৎসা নেওয়া যায়, জটিলতা হওয়ার আগে, জটিলতা হয়ে গেলে কিন্তু সমস্যা, তখন বাচ্চা বাচ্চাদের কঠিন, তাকে হাসপাতালে যেতে হয়, এমনকি আইসিইউ প্রয়োজন হয়। এবং অনেক জায়গাতে আপনি দেখেন আইসিইউ এর বিশাল ক্রাইসিস, এবং এত রুগী, কোন হাসপাতালে আমরা খবর পাচ্ছি একটা বেডে 3 জন বাচ্চা শুয়ে রাখতে, ফ্লোরে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, এত ভয়াবহ অবস্থা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তো অবস্থা আরো খারাপ আর কি। এবং আপনি জানেন কয়েকদিন আগেও ওই যে আইসিইউ এর জন্য আবার লিস্ট করেছে, আইসিইউ সাথে সাথে বেড পাওয়া যায় না যাদের দরকার। একটা বাচ্চা লিস্টের নাম লেখেছে আইসিইউ এর জন্য, বাচ্চারা কিন্তু মারা গেছে, 2 দিন পরে টেলিফোন গেছে ওর কাছে, আপনার বাচ্চার আইসিইউ রেডি হয়েছে, আসেন। ইতিমধ্যে বাচ্চা কিন্তু চলে গেছে আর কি। সুতরাং আমি এই জন্যই বলছি, সবাই যদি বাপ মা অভিভাবক আপনারা যদি সতর্ক থাকেন যে কোনো বাচ্চার ব্যাপারে, তাহলে প্রতিকার প্রতিরোধটা একটু সহজ হয়। ইভেন এই যে স্কুলে বাচ্চারা যেখানে ছেড়ে দৌড়াদৌড়ি, লাফালাফি, এগুলো অ্যাভয়েড করে বাপ মার খেয়াল রাখতে হবে। স্কুলে যদি কোনো বাচ্চা টিচার মনে করে বাচ্চারা জ্বর, সর্দি, কাশি, দুর্বল, গায়ে, সাথে সাথে তাকে আইসোলেট করে বাপ মাকে জানাবে যে আপনার বাচ্চার জ্বর, সর্দি, কাশি হচ্ছে, আপনি তাড়াতাড়ি নিয়ে যান। যদি সন্দেহজনক হয়, তাহলে বাচ্চাটাকে সরাই আনবেন, না যদি আসলে মিজলস হয়, সে কিন্তু আরো কয়েকজন বাচ্চাকে কিন্তু ছড়াবে। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক অবশ্যই হতে হবে আর জি, কি। নিশ্চয়ই তাহলে স্যার। কিন্তু আমরা এই দানব থেকে আমরা আমাদেরকে, বাচ্চাদেরকে, আমাদের দেশকে বাঁচাতে পারবো আমরা। অনেক ধন্যবাদ ডাক্তার এবিএম আবদুল্লাহ। আহ, উচ্চ ঝুঁকিপূর্ণ 1 থেকে 1.5 মাস বা যদি আরও মানে সময়টাও খুব বড়ই, প্রতিদিন যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, যদি মানে সময়টা এতটুকুও হয়, তবুও আসলে প্রাণহানির সংখ্যাটা আরও অনেক বেড়ে যাবে। ফলে নিশ্চয়ই সচেতনতা আপনি যে বার্তা দিলেন, আমিও নিশ্চয়ই প্রত্যাশা রাখবো আমরা সবাই যে আমার দর্শকরা আছেন যারা বা হ্যাঁ, না ঠিক আছে, ধন্যবাদ সবাই। আপনাকে। আসলে কাউকে আমাকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য না। 1 মাস যে এটা আমি অনুমান, সম্ভাবনাটা খুব বেশি এই কারণে, ভ্যাকসিনের কার্যক্রম ভালোভাবে চলছে। কিন্তু যে কথাটা বারবার বলছি, ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে তো অ্যান্টিবডি তৈরি হবে না, সময় তো লাগবে। এই সময়টা আমার কাছে মনে হচ্ছে আরো 1টা মাস ঝুঁকির মধ্যে কিন্তু আমরা রয়ে গেছে। এর মধ্যে আমাদের স্বাস্থ্য সচেতনতা খুব জরুরি। আরেকটা কথা অ্যাড করা যায়, বাচ্চাদের খেয়াল রাখতে হবে, স্কুলে যায় দেখবেন স্কুলের সামনে রাস্তাঘাটে কত রকমের খাওয়া দাওয়া, শরবত টরবত, এগুলো রয়ে গেছে, বাচ্চারা এগুলো খাবে,
ওগুলো দিয়ে আবার ডায়রিয়া হবে, এ ব্যাপারেও খেয়াল রাখেন। হুম, আরো সুন্দর হয় বাচ্চারা যদি একটু বড় বাচ্চাদের ওই মাস্ক পরাইতে পারে, যারা বাইরে যাবে মাস্কটা পরাইলেও, কারণ এই রোগটা হয় কিন্তু ড্রপলেট ইনফেকশন হুম। বলে। কোনো বাচ্চা আক্রান্ত হলেও যে কাশি দিবে, সর্দি কাশির মাধ্যমে বাতাস ছড়া, ওই বাতাস যে আবার আরেকজনের নিঃশ্বাসের মাধ্যমে তার কিন্তু বুকে ঢুকবে, এটাকে বলে ড্রপলেট ইনফেকশন। হুম। সুতরাং এটা থেকে বাচ্চার জন্য মাস্কও পড়তে পারে আর কি। আর স্বাস্থ্যবিধি মেনে তো অবশ্যই চলতে হবে, মানে ছোট বাচ্চা করোনার তো সময় বুঝবে যে না। বার্তাগুলো এই আপনারা জন্যই দিয়েছিলেন অনেকটা এক্স্যাক্টলি সেরকমই। তাই, জি, অনেক অনেকটা ধন্যবাদ। সেরকম। এই জন্য এটা দায়িত্বটা কিন্তু আসলে বাপ মা অভিভাবক, তাদের কিন্তু এটা মাত্র তো বুঝবে না, সুতরাং তাদের একটু খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার এবিএম আব্দুল্লাহ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। সবাইকে আবারও বিশেষভাবে সচেতনতার আহ্বান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।